হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি অফিসিয়াল। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10 কোষে দেখি চার আয়তঘন বা কিউবয়েড এই চ্যাপ্টারের আমরা পরবর্তী অঙ্কগুলোর সলিউশন শিখব। তো অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে এই এক্সারসাইজ বা কোষে দেখি চারের আমি কনসেপ্ট প্লাস বেশ কিছু অঙ্কের সলিউশন তোমাদেরকে করে শিখিয়ে বুঝিয়ে দিয়েছি। তো আশা রাখি তোমাদের কোনো রকম অসুবিধা হয়নি। যদি কোনো রকম তোমাদের সলিউশন নিয়ে বা কোনো কোশ্চেন্সের অ্যান্সার নিয়ে ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে আমরা আজকের ক্লাস শুরু করছি আয়তঘন কোষে দেখি চারের সেকেন্ড পার্ট। তো আমাদের আজকের ক্লাসের প্রথম অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9। তো অঙ্কটা তোমরা কি আছে দেখো, দেখতে পাচ্ছ তোমরা বইতে, যে একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তো তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 9। তো বলছে একটা সমকোণী চৌপলের আয়তন দিয়ে দিয়েছে 432 ঘন সেন্টিমিটার, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে। খুব ভালো একটা অঙ্ক। তাহলে এখানে ধরো এরকম, যদি আমি জিনিসটাকে তোমাদের ছবির সাহায্যে বুঝিয়ে দিই ব্যাপারটা, জাস্ট লাইক ধরো এরকম, যে ধরো এরকম একটা আয়তঘন আছে, ঠিক আছে, এরকম একটা আয়তঘন রয়েছে। আমি জাস্ট একটা তল ড্র করলাম, ঠিক আছে। এবার এই আয়তঘনটাকে এর আয়তনটা দিয়ে দিয়েছে সমান আয়তন বিশিষ্ট দুটো ঘনকে পরিণত করা হয়েছে। দেখো বইতে লেখা আছে যে তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে, তার মানে ধরো এরকম যদি আমরা এটাকে সেপারেশন করে দিই, এরকম ধরো যদি সেপারেশন করে দিই, তাহলে দুটো ঘনকে পরিণত হলো, যে দুটো ঘনকের আয়তনটা সমান হবে, ঠিক আছে। টোটাল আয়তঘন ছিল, সমকোণী চৌপল ছিল। তো এবার এই সমকোণী চৌপলটাকে সমান আয়তন বিশিষ্ট দুটো ঘনকে পরিণত করা হলো। তাহলে দুটো ঘনকে পরিণত করা হলে উভয় ঘনকের আয়তনটা সমান হবে। ওকে, তো আমাকে প্রশ্ন করেছে কি যে এই ঘনক দুটোর বা প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যটা কত হবে, ঠিক আছে। তাহলে এখানে কি ঠিক আছে, যে তাহলে আমরা অঙ্কটা করবো কি হয় দেখো, যে লিখবো হচ্ছে যে সমকোণী চৌপলের কি লিখবো, যে সমকোণী চৌপলের আয়তন। ওকে, খুব ভালো করে বুঝবে অঙ্কগুলো। সমকোণী চৌপলের আয়তন, চৌপলের বা আয়তঘন ঘন যেটা দিয়েছে তার আয়তন কত আছে, চৌপলের আয়তন কত আছে, আয়তন সমান সমান কত আছে, 432 ঘন সেমি, 432 ঘন সেমি। ওকে, ঘন সেমি বা সেমি কিউব, ঘন সেমি, এইটুখানে ক্লিয়ার হচ্ছে। এবার কি বলছে দেখো, যে এই সমকোণী চৌপলটাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো, ঠিক আছে। এবার কি লিখবো, যে সমকোণী চৌপলটিকে, বেশি কিছু লেখার দরকার নেই, জাস্ট যেটা আমি লিখছি সেটাই ততটুকু লিখলেই চলবে, ঠিক আছে। সমকোণী চৌপলটিকে সমকোণী চৌপলটিকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো, দুটি ঘনকে পরিণত করা হলো, ঠিক আছে, পরিণত করা হলো। ঠিক আছে। তাহলে বলছে যে দুটি ঘনকে পরিণত করা হলো। তাহলে সুতরাং
প্রত্যেকটি ঘনকের তাহলে আয়তন কি হবে, তাহলে সুতরাং প্রত্যেকটি ঘনকের আয়তন আয়তন কি হবে, প্রত্যেকটি ঘনকের আয়তন হবে, টোটাল আয়তন হচ্ছে 432, তাহলে 432কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, কারণ দুটো ঘনক বলেছে তাই 2 দিয়ে আমি ভাগ করছি, এবং উভয় ঘনকের আয়তনটা সেম হবে। তাহলে 432কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে 2 1 6 ঘন সেমি। ঠিক আছে, আশাটা কি তোমরা বুঝতে পারলে? তাহলে আমরা প্রত্যেকটা ঘনকের আয়তন, অর্থাৎ যে তোমার হচ্ছে সমকোণী চৌপলটা ছিল, সেই সমকোণী চৌপলটাকে যখন আমরা সমান দুটো খণ্ডে ব্রেক করলাম বা ভাঙলাম, এবং প্রত্যেকটা টুকরো এক একটা ঘনকে পরিণত হয়, এবং প্রত্যেকটা ঘনকের আয়তন হবে 216 ঘন সেমি। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, এত ঘন সেমি। তো এবার আমাকে বলেছে কি যে ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে। তাহলে এখানে প্রত্যেকটি ঘনকের আয়তনটা আমরা বের করলাম। তাহলে লিখছি হচ্ছে যে ধরি প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য, প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য, ধার মানে হচ্ছে বাহু হয়ে যাবে। ঠিক আছে, ধারের দৈর্ঘ্য সমান এ একক অথবা এ সেন্টিমিটার তোমরা লিখতেই পারতো। ঠিক আছে, সুতরাং তাহলে আমরা কি লিখবো, দ্যাট ইজ এ কিউব ইজ ইকুয়ালস টু, কারণ দেখো যদি এ একক হয় তাহলে তার আয়তনটা হবে এ কিউব, কিন্তু এখানে আয়তনটা হচ্ছে প্রত্যেকটা ঘনকে 216, তাহলে আমি লিখতে পারি এ কিউব ইজ ইকুয়ালস টু 216। তাহলে এ কত হয়ে যাবে, তাহলে এ হয়ে যাবে হচ্ছে 6, তাই তো, অর্থাৎ প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য বা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 6 সেন্টিমিটার করে। তাহলে প্রত্যেকটা ঘনক, যে দুটো ঘনকে আমরা ব্রেক করলাম, প্রত্যেকটা ঘনকের ধারে দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এখানে আমাকে জানতে চেয়েছে যে প্রতিটি ঘনকের ধারে দৈর্ঘ্য কত। সুতরাং প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য, অ্যান্সারটা আমাদের হয়ে যাবে হচ্ছে প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 9 এর সলিউশন। ঠিক আছে, প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, প্রত্যেক ধারের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 6 সেন্টিমিটার করে। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝবে, আশা রাখি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। যদি সেরকম তোমাদের কোনো ডাউট হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ওকে, তো আমাদের পরের অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10। এই অঙ্কটা কিন্তু স্টার্ট দিয়ে দাও, এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, আমি স্টার্ট দিয়ে দিলাম, এই অঙ্কটা পরীক্ষার জন্য কিন্তু ভিভিআই। ঠিক আছে, অঙ্কটা কি আছে বলছে, দেখো যে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। ঠিক আছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত হবে তা আমরা বের করব। ঠিক আছে, অর্থাৎ মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফল মানে আয়তনের অনুপাত আমাকে বের করতে দিয়েছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে, তাহলে লেখো হচ্ছে ধরি ঘনকটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি বাহু ইজ ইকুয়ালস টু এ একক। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি এখানে ঘনকটির প্রত্যেকটি বাহু হচ্ছে এ একক। ঠিক আছে, সুতরাং আয়তন কত হবে, তাহলে আয়তন বা ঘনফল যেটাই তোমরা লেখো, আয়তন সমান সমান ইজ ইকুয়ালস টু কত হবে, বাহুর কিউব, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এ কিউব ঘন একক। এখানে কিন্তু ঘন একক কথাটা লিখতেই হবে। ওকে,
এত ঘন একক। তো এবার কি বলছে দেখো, যে এবার বলছে যে ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। তাহলে আবার ঘনকটির প্রতিটি বাহুকে, ঠিক আছে, প্রতিটি বাহুকে 50% কমানো হলে 50% কমানো হলে বাহুর দৈর্ঘ্য হবে, এরকম লিখে করবে, ঠিক আছে। দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু কত হবে, পরিষ্কার তোমরা বুঝতে পারছো, প্রাথমিক দৈর্ঘ্য ছিল এ, তার থেকে কমছে হচ্ছে এ এর 50%, মানে হচ্ছে এ ইন্টু 50%, দ্যাট ইজ 50/100। এত একক লিখে দাও, ঠিক আছে, এত একক, কারণ এখানে কোনো স্পেসিফিক ভাবে ইউনিটের কথাটা মেনশন করা দেওয়া নেই। তাহলে পরিষ্কার বুঝতে পারছো, 50 দুগুণে 100। এবার যদি ক্যালকুলেশন করি তাহলে এটা দেখবে অ্যাপারেন্টলি হয় a মাইনাস a বাই 2, মানে হচ্ছে a বাই 2 এত ঘন একক, সরি একক হবে এটা, কারণ এখানে আমরা বাহুর দৈর্ঘ্য লিখছি এত একক। ক্লিয়ার এইটুকুনি? তাহলে আমরা দেখতে পারলাম কি, যে ঘনকটির প্রতিটি বাহুকে 50% কমানো হলে বাহুর দৈর্ঘ্য হবে a বাই 2 একক। তাহলে তখন আয়তন কত হবে, তাহলে লেখা হচ্ছে সুতরাং তখন আয়তন কত হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু বাহুর কিউব, মানে a বাই 2 তার হোল কিউব, এত ঘন একক। ওকে, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা হবে হচ্ছে a কিউব বাই 8 ঘন একক, ঠিক আছে। তাহলে আমরা এখানে যখন পরিবর্তিত ঘনক, এটা হচ্ছে আমাদের কিন্তু পরিবর্তিত ঘনকের আয়তন, এইটুখানি মাথায় রাখতে হবে, পরিবর্তিত ঘনকের, আর এটা হয়ে যাচ্ছে আমাদের মূল ঘনক। ওকে, এটা হচ্ছে মূল ঘনকের আয়তন। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে পরিবর্তিত ঘনক সমান সমান, এটা হয়ে যাচ্ছে পরিবর্তিত ঘনক, ঠিক আছে। এগুলো পাশে লিখে দিলে সুবিধা হবে কোনো জিনিসটা বুঝতে তোমাদের। আর এটা হয়ে যাচ্ছে আমাদের মূল ঘনক, এটা হয়ে যাচ্ছে আমাদের মূল ঘনক, এটা হয়ে যাচ্ছে আমাদের মূল ঘনক। ওকে, তো এবার আমাদের বলেছে যে এই মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের আয়তন বা ঘনফলের অনুপাত বের করতে বলেছে। তাহলে আমরা এখানে করছি সুতরাং মূল ঘনক, এটা লিখে নাও ওখানে, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনকের ঘনফলের অনুপাত, সমান সমান কত হবে, তাহলে a কিউব is to a কিউব বাই 8। ওকে, a কিউব বাই 8, তাহলে এটা আমরা পাচ্ছি 1:1/8, তার মানে এটা হবে 8:1। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 10 এর সলিউশন। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভিভিআই স্টার্ট দিয়ে দাও, এটা খুবই ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে দাও এটা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, দ্যাট ইজ 8:1। তাহলে এখানে সিম্পল জাস্ট বলেছে যে একটা ঘনক, সেই ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি 50% কমানো হয়, তাহলে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত আমাকে বের করতে বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি ঘনকটার প্রাথমিক বাহু, মানে মূল যে ঘনকটা আমাদের, মানে প্রাথমিক অবস্থায় যে ঘনকটা আমরা নিয়েছি, তার আমরা বাহুর দৈর্ঘ্যটা ধরছি এ একক, তাহলে তখন তার আয়তনটা কত হবে, a কিউব ঘন একক, যেটা হচ্ছে আমাদের মূল ঘনক। এবার কি বলছে দেখো, যে ঘনকটার প্রতিটি বাহুকে যদি 50% কমানো হয়, তাহলে 50% কমানো হলে মানে প্রাথমিক দৈর্ঘ্য থেকে
তার প্রাথমিক দৈর্ঘ্য 50% কমে যাচ্ছে, তাহলে প্রাথমিক দৈর্ঘ্যটা হচ্ছে এ একক, তাহলে তার থেকে 50% মানে হচ্ছে এ ইন্টু 50/100, ক্যালকুলেশন করে আমরা পেলাম a/2 একক। তাহলে তখন এই ঘনকটার তখন মানে বাহুর দৈর্ঘ্যটা 50% কমানোর পর তখন আয়তনটা কত হবে, দ্যাট ইজ a³/8 ঘন একক। এটাই হচ্ছে আমাদের পরিবর্তিত ঘনক। তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত হবে, দ্যাট ইজ a³ a³/8। তাহলে a³ এটা তোমরা বুঝতে পেরেছো আমি কি করেছি, 1:1/8, দ্যাট ইজ 8:1। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 10 এর সলিউশন। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা, ভিভিআই স্টার দিয়ে দিলাম কোণে, এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে কোশ্চেন নাম্বার 11। তো অঙ্কটা কি আছে বলছে, একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, তো এখানে একটা সমকোণী চৌপল আকারের বাক্স আছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে, আর কি দিয়ে দিয়েছে, তা সেই সমকোণী চৌপল আকারের বাক্সের আয়তন দিয়ে দিয়েছে। তাহলে আমাকে বের করতে হবে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে, দেখো আমি এখানে ধরে নিচ্ছি যে ধরি বাক্সটির এরকম লিখে করবে, ঠিক আছে, ধরি বাক্সটির দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, বাক্সটির দৈর্ঘ্য হচ্ছে 3x। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এখানে 3x সেন্টিমিটার লিখছি। ঠিক আছে, আমাদের এককটা এখানে আমাদের সেন্টিমিটার আছে, তাহলে 3x সেন্টিমিটার দৈর্ঘ্য। প্রস্থ কত আছে, প্রস্থ এখানে এদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাতটা দিয়ে দিয়েছে, তাহলে প্রস্থ কত হবে, তাহলে প্রস্থ হয়ে যাচ্ছে 2x, তাই তো 2x সেন্টিমিটার। ওকে, 2x সেন্টিমিটার। আর উচ্চতা দিয়ে দিয়েছে হচ্ছে, উচ্চতার হয়ে যাচ্ছে ইজ ইকুয়ালস টু কত, দ্যাট ইজ 1। তার মানে এটা হবে হচ্ছে x সেন্টিমিটার। আর এখানে একটা কথা লিখে দেবে যে x ইজ নট ইকুয়াল টু 0, এটা কিন্তু পাশে একটু লিখে দিতে হবে। ঠিক আছে, যেখানে x টা নট ইকুয়াল টু 0 হবে। ওকে, তাহলে আয়তনটা আমরা বের করি। সুতরাং আয়তন কত হবে, তাহলে আয়তনটা তোমরা পরিষ্কার জানো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আয়তন হবে, আয়তন ইজ ইকুয়ালস টু, এখানে লিখে দাও তার আগে যে বাক্সটির আয়তন। ঠিক আছে, বাক্সটির আয়তন সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য এখানে কত, দৈর্ঘ্য এখানে দিয়েছে দেখো 3x, তাহলে এখানে লেখা হচ্ছে 3x ইন্টু প্রস্থ হচ্ছে 2x, উচ্চতা হয়ে যাচ্ছে x। ঠিক আছে, এত ঘন সেমি লিখে দাও। ঠিক আছে, ঘন সেমি। তাহলে কত হচ্ছে, 3 × 2 = 6, আর 3টে x গুণ করলে হয় x এর কিউব, তাহলে এখানে হবে 6x এর কিউব এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে আমরা এখানে সমকোণী চৌপল আকারের বাক্সটার আয়তন বের করলাম 6x³ ঘন সেন্টিমিটার, কিন্তু বইতে দেখো দিয়ে দিয়েছে ওই সমকোণী চৌপল আকারের বাক্সের আয়তন দিয়েছে 384 ঘন সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে আমরা কি করতে পারি, তাহলে এই আয়তনটা ইজ ইকুয়ালস টু 384, তাহলে এটা লিখছি হচ্ছে 6x³ ইজ ইকুয়ালস টু 384। ঠিক আছে, 384। তাহলে x³ কত হবে, তাহলে x এর কিউব ইজ ইকুয়ালস টু 384/6, কাটাকুটি করো, তাহলে 6 × 6 = 36, আর 6 × 6 = 36, আর 4 × 6 = 24। তাহলে x³ ইকুয়ালস টু কত হবে, x³ ইজ ইকুয়ালস টু 64। তাহলে x কত হবে, 64-র ঘনমূল হয়ে যাচ্ছে 4, তাহলে 4 এর কিউব মানে হচ্ছে 64, তাহলে আমরা x কত পেলাম হচ্ছে 4। ঠিক আছে, এইটুখানে ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তো এবার দেখো আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে যে এই সমকোণী চৌপল আকারের বাক্সটার
সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, আমি কি বের করব? সমগ্র তলের ক্ষেত্রফল। তো অলরেডি তোমরা কনসেপ্ট ভিডিওতে সূত্রটা জানো। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? 2 গুণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, তাই তো? তাহলে আমাকে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানতে হবে। তাহলে আমাদের দৈর্ঘ্যটা কত হবে? দেখো 3x, আমি এখানে ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে 3x ছিল, তাহলে এখানে x এর মান 4, তাহলে 3 ইন্টু 4। ওকে, 3 ইন্টু 4 ইজ ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। প্রস্থ হচ্ছে 2x, তার মানে হচ্ছে 2 ইন্টু 4, 2 ইন্টু 4 দ্যাট ইজ 8 সেন্টিমিটার। আর উচ্চতা হয়ে যাচ্ছে x, তার মানে হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, 4 সেন্টিমিটার। এটা তোমরা এখানে ডাইরেক্ট করবে না, তোমরা আলাদা করে করবে। আমি যেহেতু এখানে করে লিখে রেখেছি, তো আমি এখানের মধ্যে দিয়ে করে দেখালাম তোমাদের। ঠিক আছে, তাহলে আমরা বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম কোণে। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য মানে হচ্ছে কত? 12 ইন্টু 8। তাহলে 12 ইন্টু 8 প্লাস সূত্র মুখস্থ আছে 8 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 12, তাই তো? উচ্চতা ইন্টু দৈর্ঘ্য এত বর্গ সেমি। মাথায় রাখতে হবে এটা কিন্তু আমরা ক্ষেত্রফল বার করছি, তাই আমাদের এখানে বর্গ কথাটা লিখতে হবে। ঠিক আছে, তো এবারে ক্যালকুলেশন করো। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে এটা? তাহলে 8 12 96, 96 প্লাস প্লাস 4 8 32 প্লাস আর 4 12 48। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 8 আর 2 10, 10 আর 6 16, তাই তো? 2 গুণ 6, হাতে 1 5, 5 আর 3 8, 8 আর 9 17, 176 এত বর্গ সেমি। তাহলে 176কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 6 দুগুণে 12, 12 2 হাতে 1, 7 দুগুণে 14, 15 5 হাতে 1, হাতে 1 2 1 2 1 3, 352 ঘন সেমি, বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সমকোণী চৌপল আকারের বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল। কত? 352 বর্গ সেন্টিমিটার। তো আশা রাখি তোমরা বুঝতে পারলে। ওকে, তো প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালো করে শেখো, বোঝো। কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো। আমার সহযোগিতাটা তোমরা একটু সবার কাছে পৌঁছে দাও, আমার পাশে দাঁড়াও। আর অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে দেরি না করে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। আচ্ছা, তো তোমাদের এখানে একটা জিনিস মাথায় রাখো, যে আমি একটা জিনিস তোমাদের এখানে ক্লিয়ার করে দিচ্ছি, যে তোমাদের এই যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমকোণী চৌপল বা আয়তঘনাকার যে বাক্সটা আছে, তার সমগ্র তলের ক্ষেত্রফল, তার সূত্রটা আমি জাস্ট তোমাদের এখানে পাশে লিখে দিচ্ছি। সূত্রটা কি হবে? সূত্রটা হয়ে যাবে, এখানে আমি লিখে দিচ্ছি, দ্যাট ইজ 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এটা হচ্ছে আমার কিন্তু সূত্র। ঠিক আছে, 2 গুণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য এত বর্গ একক। এটা কিন্তু আমার হচ্ছে সূত্র। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সূত্রগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। তার জন্য তোমরা কনসেপ্ট ভিডিওটা ভালো করে ফলো করো। ফলো করার পরে তারপরে তোমরা এক্সারসাইজের অঙ্কগুলো কিন্তু ভালো করে বোঝার এবং করার চেষ্টা করো। প্র্যাকটিস করতেই হবে, কারণ এই অঙ্কগুলোর মধ্যেই তোমাদের পরীক্ষায় আসবে এবং তোমরা অবশ্যই ভালো করে পারবে। ওকে, তো পরের অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12। তো অঙ্কটা তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ বইয়েতে কি আছে, যে একটি চায়ের বাক্সের ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা, 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে
1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে? ঠিক আছে, তাহলে একটা চা আছে, তো চায়ের বাক্স আছে, তার ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, আর চা ভর্তি বাক্সটির ওজন হচ্ছে 52 কিগ্রা 350 গ্রাম, আর খালি অবস্থায় বাক্সটির ওজন হয়ে যাচ্ছে 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে? খুব ভালো একটা অঙ্ক এবং খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক আমি স্টার্ট দিলাম। এই অঙ্কটাও কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, তাই খুব ভালো করে বুঝবে। ঠিক আছে, তাহলে এখানে বলেছে দেখো যে চায়ের বাক্সের ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, তাহলে চায়ের বাক্সের, ঠিক আছে, চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য, ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে। ঠিক আছে, দৈর্ঘ্য কমা দিয়ে প্রস্থ ও উচ্চতা যথাক্রমে লিখে নেবে একটু। ঠিক আছে, লিখে করতে হবে যথাক্রমে। কত আছে? 7.5 ডেসিমিটার, 7.5 আমি ডিসিএম লিখে দিচ্ছি, কমা দিয়ে 6 ডিসিএম এবং কত আছে? 5.4 ডিসিএম। ঠিক আছে, 5.4 ডিসিএম। ঠিক আছে, অর্থাৎ যে চায়ের বাক্সটা আছে তার ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে। সুতরাং বাক্সটির আয়তন কত হবে? সুতরাং বাক্সটির আয়তন, তাহলে বাক্সটির আয়তন আমরা লিখবো এখানে। ঠিক আছে, তাহলে বাক্সটির আয়তন সমান সমান কত হবে? 7.5 ইন্টু 6 ইন্টু 5.4। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে ডিসিএম কিউব লিখে দাও এখানে, বা ঘন ডেসিমিটার, ডিসিএম কিউব। তো এবার এটাকে গুণ করো, গুণ করে দেখো কত হচ্ছে? 7.5 ইন্টু 6 ইন্টু 5.4। তো এটা গুণ করলে আমরা আয়তনটা পাচ্ছি 243। ঠিক আছে, তোমরা করে দেখবে কোন গুণটা, 243 ঘন ডেসিমিটার বা ডিসিএম কিউব লিখছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শুধুমাত্র বাক্সটার আয়তন। ঠিক আছে, চায়ের বাক্সটার আয়তন, অর্থাৎ এই আয়তনের মধ্যে চাটা থাকবে। ওকে, তো এবার কি বলছে দেখো, যে এবারে চা ভর্তি বাক্সটির ওজন দিয়ে দিয়েছে 52 কিগ্রা 350 গ্রাম। তাহলে চা ভর্তি, তাহলে কি লিখবো, যে চা ভর্তি বাক্সটির ওজন, চা ভর্তি বাক্সটির ওজন কত দিয়ে দিয়েছে? চা ভর্তি বাক্সটির ওজন হয়ে যাচ্ছে ইজ ইকুয়ালস টু, কত হচ্ছে? চা ভর্তি বাক্সটির ওজন হয়ে যাচ্ছে 52 কিগ্রা 350 গ্রাম। ঠিক আছে, সমান সমান কত লিখবা? দ্যাট ইজ ইকুয়ালস টু 52.350 কিগ্রা। ওকে, এত কিগ্রা। ক্লিয়ার একটুখানি? আচ্ছা, এবার বলেছে দেখো যে শুধুমাত্র খালি অবস্থায় বাক্সটির ওজন, তাহলে খালি বাক্সটির ওজন, খালি বাক্সটির ওজন কত আছে? খালি বাক্সটির ওজন সমান সমান 3.75 কিগ্রা। ওকে, 3.75 কিগ্রা। ক্লিয়ার একটুখানি? সুতরাং তাহলে চায়ের ওজন কত হবে? চা ভর্তি বাক্সটির ওজন এত কিগ্রা, তাহলে খালি বাক্সটির ওজন, তাহলে চা ভর্তি বাক্সটির ওজন থেকে যদি আমি বাক্সটার ওজন বিয়োগ করি তাহলে আমরা চায়ের ওজন পেয়ে যাব। সুতরাং চায়ের ওজন হবে, চায়ের ওজন সমান সমান কত হবে? চা ভর্তি বাক্সটার ওজন থেকে আমরা শুধুমাত্র বাক্সের ওজনটা বিয়োগ করে দেবো। তাহলে কি লিখবো? 52.350 মাইনাস 3.75
0.75 ব্র্যাকেট ক্লোজ করে কিগ্রা। ওকে, কিগ্রা। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, বিয়োগ করো এটা। তাহলে এটা 52.350 থেকে আমরা 3.75 বিয়োগ করব। তাহলে করলে কত হচ্ছে, তাহলে 0.07 আর এখানে হচ্ছে 6, তাই তো? ঠিক করছি আমি, 6 হয়ে যাচ্ছে, হাতে 1 4, 8 হাতে 1 4, তার মানে হচ্ছে 48.600। ঠিক আছে, তাহলে এটা লিখছি হচ্ছে 48.60, ঠিক আছে, 600 এত কিগ্রা। তাহলে এটা হচ্ছে শুধুমাত্র চায়ের ওজন। ঠিক আছে, শুধুমাত্র চায়ের ওজন, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে 48.600 কিগ্রা হয়ে যাচ্ছে শুধুমাত্র চায়ের ওজন। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার কি বলেছে দেখো, এবার বলেছে দেখো যে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন, যদি চায়ের ওজন আমাকে বের করতে দিয়েছে, তাহলে মাথায় রাখতে হবে, অর্থাৎ এই পরিমাণ চায়ের চাই তো আমি মানে এই আয়তনের মধ্যে রাখছি, ভালো করে বুঝতে হবে। দেখো এখানে বিষয়টা কি বলছে দেখো, যে এরকম ধরো একটা সমকোণী চৌফলাকারের কোনো রকম চায়ের বাক্স আছে, ভালো করে বুঝবে। এরকম ধরো বাক্সটা আছে, এবারে এই বাক্সটার মধ্যে, এই বাক্সটার ভেতরের যে আয়তনটা আমাদের থাকছে, এই আয়তনের মধ্যেই তো আমি চাটাকে রাখবো, এবং সেই পরিমাণ চাটা কত, সেই পরিমাণ চাটা হচ্ছে 48.600 কিগ্রা। অর্থাৎ এই এত কিগ্রা চাই তো আমি রাখবো কোনে, অর্থাৎ এত কিগ্রা চাই তো এত আয়তন ধরে রাখবে এই বাক্সটার মধ্যে, এবং তার আয়তনটা কত, 243, অর্থাৎ 243 ঘন ডেসিমিটার আয়তনটার ভরাতে গেলে আমাকে কত কিগ্রা চায়ের দরকার লাগবে, 48.600 কিগ্রা চায় লাগবে। কারণ এই আয়তনটা হচ্ছে চায়ের বাক্সের ভেতরের আয়তন, অর্থাৎ যতটা পরিমাণ আমি চা রাখবো, তার আয়তনটা হচ্ছে 243 ঘন ডেসিমিটার। তাহলে আমি কতটা কিগ্রা চা রাখলে এই আয়তনটা মানে ধরবে, তাহলে 48.600 কিগ্রা চা যদি আমি এই বাক্সের ভেতরে রাখি, তাহলে এই আয়তনটা সে পাবে। আমি আবার বলছি কোনে, অর্থাৎ যদি আমি বাক্সের ভেতরে 48.600 কিগ্রা চা রাখি, তবেই সে এই আয়তনটা সে পাবে কোনে। তাই আমি বলতে পারি যে এত ঘন ডেসিমিটার চায়ের ওজন হচ্ছে এত কিগ্রা, তাই তো? আমাকে এখানে বলেছে যে 1 ঘন ডেসিমিটারে কত হবে, তাহলে 1 ঘন ডেসিমিটারের জন্য কত হবে। তাহলে সিম্পল ব্যাপার এটা। ওকে, তাহলে এখানে আমি করে দিচ্ছি কোনো, দেখো যে এখানে তাহলে আমরা লিখবো কি এখানে, যে এখানে আমরা লিখবো কি, যে সুতরাং আমাকে এখানে বলেছে যে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে। তাহলে কি লিখবো, যে 243 ডিসিএম কিউব চায়ের ওজন। ঠিক আছে, ডিসিএম কিউব চা এর ওজন। ঠিক আছে, চায়ের ওজন সমান কত হচ্ছে, এত কিগ্রা। তাহলে 48 আচ্ছা এখানটা না স্পেসটা কমে গেল, আমি জাস্ট ছোট করে দিচ্ছি, তাহলে ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে 243 ডিসিএম কিউব চায়ের ওজন, এটা তোমরা লিখে নেবে কোনে, চায়ের ওজন হচ্ছে 48.600 কেজি। ঠিক আছে, তাহলে 1 ডিসিএম কিউবের ওজন কত হবে, আমাকে বলেছে যে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে, 48.600 বাই 243 এত কিগ্রা। তো তোমরা এটা বাড়িতে করে নেবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা ডিভাইড করে নেবে কোনে, ডিভাইড করে যত হবে তত কেজি হবে। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 12 এর সলিউশন। আমি আবার অঙ্কটা বলছি, দেখো প্রথমে এরকম ধরো একটা আয়তঘনাকার বাক্স, চায়ের বাক্স রয়েছে, এরকম একটা আয়তঘনাকার চায়ের বাক্স রয়েছে। ঠিক আছে, তো এবার এই বাক্সের ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, তাহলে বাক্সের ভেতরের আমরা আয়তনটা বের করলাম 243 ঘন ডেসিমিটার। ঠিক আছে, ঘন ডেসিমিটার। ওকে, এবার দেখো একটা কথা মাথায় রাখবে এখানে, এই আয়তনটা মানে কি, এই আয়তন চায়ের বাক্সের ভেতরের আয়তন বলতে বোঝাচ্ছে যে, অর্থাৎ চাটা যতটা পরিমাণ জায়গা সে নেবে, অর্থাৎ যতটা পরিমাণ জায়গা ওই বাক্সের ভেতরে চাটা আমি রাখতে পারবো, সেটাই হচ্ছে এই ভেতরের আয়তন। তার মানে আমি বলতে পারি যে আমি এই ভেতরে, অর্থাৎ এই বাক্সের ভেতরে যতটা পরিমাণ চা রাখবো, তত তার আয়তনটা হচ্ছে 243
ঘন ডেসিমিটার। এবার বলছে দেখো যে দিয়েছে প্রশ্নে কি, যে চা ভর্তি বাক্স অর্থাৎ চা সমেত বাক্সটার ওজন হচ্ছে 52.350 কিগ্রা, আর শুধুমাত্র বাক্সটার ওজন যদি আমি করি তাহলে দাঁড়াচ্ছে সেটা 3.75 কিগ্রা। তাহলে শুধুমাত্র চায়ের ওজন কত হবে? চা ভর্তি বাক্সের ওজন থেকে যদি আমি শুধুমাত্র বাক্সের ওজনটা বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো শুধুমাত্র চায়ের ওজন। তাহলে এই পরিমাণ চাটা আমি এই বাক্সের ভেতরে রাখার ফলে সে তার কতটা পরিমাণ জায়গা জুড়ে থাকছে? 243 ঘন ডেসিমিটার। আমি বলতে পারি যে এই 48.6600 কিগ্রা চাই এতটা পরিমাণ আয়তন জুড়ে বাক্সের ভেতরে থাকবে। তাহলে যদি 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন এত কিগ্রা হয় তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে? 48.600/243। এবার এটা তোমরা ডিভাইড করে যত হবে তত কিগ্রা অ্যান্সার হবে। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 12 এর সলিউশন। তো আশা রাখি তোমরা বুঝতে পারলে। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো পরের অঙ্কটা আমরা এখানে চলে আসছি যে কোশ্চেন নাম্বার 13। এই অঙ্কটাও কিন্তু ফ্রেন্ডস পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি স্টার দিয়ে দিলাম, যে অঙ্কগুলো আমি স্টার দিয়ে দিচ্ছি তোমরা সেই অঙ্কগুলো বেশি ফোকাস দেবে। তো অঙ্কটা কি বলছে, যে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য x সেন্টিমিটার, ঠিক আছে, x সেন্টিমিটার, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেন্টিমিটার পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে x এর মান কত হবে? বেশ ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা। আমি আরেকবার বলছি, তোমরা একটু ভালো করে বোঝো এবং শোনো আগে। বলছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে x সেন্টিমিটার, বেধ হচ্ছে 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন হচ্ছে 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে x এর মান কত হবে? তাহলে আমাকে বের করতে বলছে। তাহলে এখানে কি লিখবো, যে ধরি তাহলে এখানে তো দিয়ে দিয়েছে যে বর্গাকার প্লেটটির দৈর্ঘ্য, ঠিক আছে, বর্গাকার প্লেটটির, বেশি কিছু লিখতে হবে না, ঠিক আছে, বর্গাকার প্লেটটির দৈর্ঘ্য কত হবে? দ্যাট ইজ ইকুয়ালস টু x সেন্টিমিটার। ওকে, x সেন্টিমিটার। এখানে একটা জিনিস মাথায় রাখবে ফ্রেন্ডস, যে এখানে যেহেতু বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেট আছে তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার, দৈর্ঘ্য এবং প্রস্থটা সেম হয়ে যাবে। এবং এখানে বেধ মানে তার উচ্চতাটা, ঠিক আছে, বেধ হচ্ছে উচ্চতাটা। তাহলে এখানে দৈর্ঘ্য যা হবে প্রস্থ তাই হবে। তাহলে এখানে প্রস্থ কত হবে? x সেন্টিমিটার হবে, তাই তো? প্রস্থ হয়ে যাচ্ছে x ইজ ইকুয়ালস টু x সেন্টিমিটার। ওকে, এটুকুনি ক্লিয়ার হচ্ছে? যেহেতু ভূমিটা বর্গাকার তাহলে তার দৈর্ঘ্য প্রস্থটা সেম হয়ে যাবে। ভালো করে বোঝো, এখানে যেহেতু ভূমিটা বর্গাকার তাই তার দৈর্ঘ্য প্রস্থ সেম হবে। যদি দৈর্ঘ্য x সেন্টিমিটার তাহলে প্রস্থ x সেন্টিমিটার হবে। আর কি দিয়ে দিয়েছে এখানে? বেধ। তাহলে বেধ কত? এখানে বেধ ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? 1 মিলিমিটার, ঠিক আছে, 1 মিলিমিটার। ভালো করে বুঝবে অঙ্কটা। 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করছি, তাহলে মিলি সেন্টি, তাই তো? তাহলে এখানে কত হবে? দ্যাট ইজ তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে কত? 0.1 মিলিমিটার মানে হচ্ছে 0.1 সেন্টিমিটার, এত সেন্টিমিটার। আমি আরেকবার বলছি, দেখো যে এখানে বলতে পারো, তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থটা আমরা সেম রাখলাম কেন? কারণ দেখো পরিষ্কার বলেই দিয়েছে অঙ্কে যে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য। তাহলে বর্গাকার ভূমি বিশিষ্ট মানে হচ্ছে ভূমিটা হচ্ছে বর্গক্ষেত্রাকার, তাহলে তার দৈর্ঘ্য আর প্রস্থ ডেফিনেটলি সেম হবে। আর তাই আমি লিখেছি দৈর্ঘ্য যদি x হয় তাহলে প্রস্থও ডেফিনেটলি x হয়ে যাবে, x সেন্টিমিটার। আর বেধ হচ্ছে 1 মিলিমিটার, আর 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার। ওকে, তাহলে আয়তনটা বের করবো আমরা। সুতরাং প্লেটটির আয়তন, প্লেটটির আয়তন কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু বেধ। তাহলে এখানে কত লিখবো? দ্যাট ইজ x ইন্টু 0.1। ওকে, x ইন্টু 0.1
ঘন ডেসিমিটার বা সেমি কিউব লিখে দাও এখানে, সেমি কিউব। ওকে, তাহলে কত হবে এটা? দ্যাট ইজ এক্স স্কোয়ার ইন্টু 0.1, ঠিক আছে, 0.1 সেমি কিউব, এরকম রেখে দাও এটা। তাহলে এটা হচ্ছে প্লেটটার কত হচ্ছে, প্লেটটার হচ্ছে আয়তন, ঠিক আছে, প্লেটটার আয়তন অর্থাৎ বর্গাকার ভূমি বিশিষ্ট প্লেটের আয়তন হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু 0.1 সেমি কিউব। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার কি বলেছে দেখো, বলছে এরকম ভাবে রেখে দাও এটাকে, বলছে এক ঘন, এবার প্লেটটার ওজন দিয়ে দিয়েছে হচ্ছে 4725 গ্রাম, ঠিক আছে, 4725 গ্রাম। তাহলে আবার বলেছে যে যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে এক্স এর মান কত হবে? তাহলে আমরা এখানে কি লিখবো দেখো, যে এখানে দেখো আমরা লিখবো কি, যে 8.4 গ্রাম ওজন হয়, এরকম লিখে করব, ওজন হয় সমান সমান কত, কত ঘন সেমির ওজন? দ্যাট ইজ 1 ঘন সেমি, 1 ঘন সেমি। ওকে, 1 ঘন সেমি পিতলের, ঠিক আছে। তাহলে 8.4 গ্রাম ওজন হয় 1 ঘন সেমি পিতলের। ওকে, এত পিতলের, তাহলে একে কত হবে? তাহলে 1 গ্রাম ওজন হবে কত হবে? দ্যাট ইজ কম হয়ে যাবে, তাহলে এটা লিখবো হচ্ছে 1/8.4 ঘন সেমি পিতলের। তাহলে এখানে 4725 গ্রাম ওজন হবে, কত হবে? দ্যাট ইজ 4725/8.4 ঘন সেমি পিতলের। এবার এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন যদি আমরা করি এখানে, তাহলে এটা কত হবে একটু দেখো, দ্যাট ইজ 4725 ইন্টু, এবার দেখো 8.4 আছে, তাহলে 10টা উপরে উঠে যাবে, উপরে 10 দিয়ে গুণ করবো, তাহলে পয়েন্টটা উঠে যাবে বাই 84, তাই তো? এইটুখানি ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার দেখো কাটাকুটি করো, এটা কাটাকুটি যদি করি আমরা, তাহলে এটা কত হবে দেখো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, আর এটা হচ্ছে 5 দুগুণে 10, আর এটা হচ্ছে কত হচ্ছে 4 দুগুণে 8, 42 দুগুণে 84, ঠিক আছে, 42 দুগুণে 84, 7 দিয়ে যাবে, এটা 7 দিয়ে কাটাকুটি করো। তো এবার এটাকে আমরা দেখো 84 আমরা 2 দিয়ে কাটলাম, তাহলে কত হচ্ছে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আর এটা 5 দুগুণে 10। আবার এটাকে তোমরা একটা কাজ করো, 7 দিয়ে কাটাকুটি করো, তাহলে 6 এর সাথে 42, তাহলে 7 দিয়ে কাটলে কত হচ্ছে এটা, 7 দিয়ে কাটলে হচ্ছে 6 সাথে 42, ঠিক আছে, 42, 5 52, 7 সাথে 49, 49, 52 থেকে 49 বাদ দিলে 3, 35, 5 সাথে 35, তাই তো, 5 সাথে 35। ওকে, আবার এটা 3 দিয়ে কাটাকুটি করো, তাহলে এটা হবে 3 দুগুণে 6, তাই তো, 3 দুগুণে 6, আর 3 দিয়ে কাটলে হচ্ছে কত এটা, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আমরা 3 দিয়ে কাটছি, এটা 3 দিয়ে 2 দিয়ে কাটলে 6, তাহলে 3 দুগুণে 6, 3 দুয়ে 6, আর 3 5 15, মানে 225 ইন্টু 5/2, তাহলে এটা আমরা কত পাচ্ছি দেখো, 225 2 5 মাল্টিপ্লাইড বাই 5/2, তাহলে এটা হচ্ছে আমাদের কত, 4725 গ্রাম চায়ের ওজন হয় কত ঘন ডেসিমিটার তখন আয়তনটা, দ্যাট ইজ 225 ইন্টু 5/2। ওকে, এইটুখানি ক্লিয়ার? আমি এটা ঠিক করেছি, যদি অসুবিধা থাকে তোমরা একটু দেখে নাও, চেক করে নাও এটা। তো প্রথমে আমরা কাটলাম 2 দিয়ে, তাহলে 5 দুগুণে 10, 42 দুগুণে 84, তারপর 7 দিয়ে কাটলাম, 6 সাথে 42, আর 6 সাথে 42, 5 675, তারপর 3 দিয়ে কাটলাম, তাহলে 3 5 15, তাই তো, 3 22 66, 3 5 15, আর 3 দুগুণে 6, তারপর 225 ইন্টু 5/2, ঠিক আছে। এবার দেখো যে এইটা, এই 4725 গ্রাম যে পিতলের যে আয়তনটা, সেটা তো হচ্ছে এইটা, দ্যাট ইজ এক্স স্কোয়ার ইন্টু 0.1 সেমি কিউব।
কিন্তু আমরা পেয়েছি এটা, তাহলে এটার সাথে এটা আমরা ইকুয়েট করব। আমি আবার বলছি, এই যে বর্গাকার যে মানে প্লেটটার যে আয়তনটা আমরা বার করলাম সেটা কত, এক্স স্কোয়ার ইন্টু 0.1 এত সেমি কিউব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বর্গাকার প্লেটটার আয়তন হচ্ছে 225 ইন্টু 5/2, কারণ দেখো 4725 গ্রামটা কি ওই বর্গাকার প্লেটটার ওজন, এবং সেই ওজনটা কত ঘন সেমি রেসপেক্টে, দ্যাট ইজ 225 ইন্টু 5/2 এত ঘন সেমি রেসপেক্টে, কিন্তু এটা তো আয়তনটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু 0.1, তাহলে ডেফিনেটলি আমি বলতে পারি যে দিস ইকুয়ালস টু দিস, তাহলে এটার সাথে এটা ইকুয়েট করে আমরা এখানে এক্স কে সলভ করব। ওকে, তাহলে আমরা দেখো এখানে আমরা তাহলে লিখবো কত, তাহলে আমরা লিখবো কি প্রশ্নানুসারে, লেখো প্রশ্নানুসারে আমরা কি লিখবো, দেখো দ্যাট ইজ x square into 0.1 is equals to 225 into 5/2, ঠিক আছে, এইটুখানে ক্লিয়ার। এবার 0.1টা এখানে নিয়ে চলে আসো, আর x স্কোয়ার ইজ ইকুয়ালস টু, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 225 মাল্টিপ্লাইড বাই 5 বাই 0.1টা যদি এদিকে আসে তাহলে 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এটা 0.2 হয়ে যাচ্ছে, তাই তো 0.2 বোঝা যাচ্ছে ব্যাপারটা। এবার পয়েন্টটাকে তুললে ওপরে 10 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 10, তাই তো বাই 2 হয়ে যাচ্ছে। তাহলে কাটাকুটি করো, 5 5 25, এই সরি 5 2 10, তাহলে আলটিমেটলি দেখো এটা রুটের মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে x ইকুয়ালস টু রুট ওভার 225 ইন্টু 5 ইন্টু 5, তাহলে দেখো এখানে 225-এর বর্গমূল করলে আমরা পাই 15, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই আর দুটো 5 মানে একটা 5, তাহলে আমরা পাচ্ছি 5 15 75, তাহলে আমাকে x এর মান বের করতে দিয়েছে, তাহলে x এর মান হচ্ছে 75। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 13 এর সলিউশন। খুবই ইম্পর্টেন্ট এই একটা অঙ্ক, প্রচন্ড ইম্পর্টেন্ট এই অঙ্কটা, খুব ভালো করে বুঝবে। তাহলে এখানে এরকম একটা মানে বর্গাকার প্লেট আছে যার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে x সেন্টিমিটার আর বেধ দিয়ে দিয়েছে হচ্ছে 1 মিলিমিটার, তাহলে বর্গাকার যেহেতু বলেছে কথাটা, তাই তার দৈর্ঘ্য যা হবে প্রস্থ তাই হবে, তাই দৈর্ঘ্যটা x হলে প্রস্থ x হবে, আর বেধ 1 মিলিমিটার, আর 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার, তাহলে প্লেটটার আয়তনটা কত হবে, দ্যাট ইজ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 0.1 সেমি কিউব। এবার কি বলেছিল দেখবে যে 8.4 গ্রাম পিতলের ওজন হয় 1 ঘন সেমির জন্য, বা 1 ঘন সেমি পিতলের ওজন হয় 8.4 গ্রাম, তাহলে 4725 গ্রাম ওজন হয় কত ঘন ডেসিমিটার, দ্যাট ইজ 225 ইন্টু 5/2 এত ঘন ডেসিমিটার পিতলের, ঠিক আছে। ওকে, মানে 4725 গ্রাম ওজন হচ্ছে কত ঘন ডেসিমিটার পিতলের, দ্যাট ইজ 225 ইন্টু 5/2 এত ঘন ডেসিমিটার পিতলের, ঘন সেন্টিমিটার পিতলের। ওকে, তাহলে কিন্তু দেখো যে আমরা তো অলরেডি আগে বের করে রেখেছিলাম যে 4725 গ্রাম পিতলের প্লেটের আয়তনটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু 0.1 সেমি কিউব, তাহলে আমরা এখন বার করলাম এইটা, তাহলে দিস ইকুয়ালস টু দিস, তাহলে এখান থেকে আমরা এক্স ক্যালকুলেট করলাম, এক্স এর মান বেরোলো 75। ওকে, তো এটা হলো ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 13 এর সলিউশন। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা পরীক্ষার জন্য। ওকে, তো আজকের ক্লাসের আমরা লাস্টের অঙ্কটা করব, কোশ্চেন নাম্বার 14। তো প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালো করে শেখো, বোঝো, আমি ধরে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে শিখিয়ে দিচ্ছি। আশা রাখি তোমাদের কোনো রকম সমস্যা হবে না পুরো চ্যাপ্টার ধরে। আর যারা এখনও তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাহলে তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই আনসাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো না, অবশ্যই তোমাদের সুবিধার্থে, আগামী সুবিধার্থের কথা ভেবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার ভিডিওগুলোকে তোমরা ইউটিলাইজ করো তোমাদের পরীক্ষার জন্য। অবশ্যই আশা রাখি তোমাদের ভালো হবে। তো আমরা আজকে ক্লাসে লাস্ট অঙ্কটা করব, কোশ্চেন নাম্বার 14। তো অঙ্কটা বইতে আছে কি যে চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। অর্থাৎ 30টা আমাকে এখানে সমান ও গভীর মাপের
আয়তঘনাকার গর্ত খুঁড়তে হবে এবং সেই গর্তটা করে যে মাটিটা পাবো সেই মাটিটা দিয়ে আমি রাস্তাটা উঁচু করব। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় তবে রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা কত হবে? তাহলে এখানে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং খুব ভালো একটা অঙ্ক, ঠিক আছে? মানে 30খানা এরকম সমান ও গভীর এবং সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়তে হবে। 30খানা গর্ত এরকম ধরো আয়তঘনাকার গর্ত এরকম করে আয়তঘনাকার গর্ত খুঁড়তে হবে, ঠিক আছে? এরকম আয়তঘনাকার 30টা গর্ত এরকম আমাদের খুঁড়তে হবে এবং প্রত্যেকটা গর্ত খোঁড়ার ফলে যে মাটিটা আমরা পাবো সেই মাটিটা দিয়ে আমাদের এরকম রাস্তাটাকে উঁচু করতে হবে কোণে। এবার দেখা গেছে যে প্রতিটা গর্তের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে হচ্ছে 14 মিটার এবং 8 মিটার এবং রাস্তাটা তৈরি করতে মোট মাটি লেগেছে, মানে টোটাল মাটি লেগেছে হচ্ছে 2520 ঘনমিটার, তবে প্রতিটি গর্তের গভীরতা কত, অর্থাৎ কতটা গভীরভাবে আমি গর্তগুলো খুঁড়েছি। তাহলে আমি ধরে নিচ্ছি যে প্রতিটি গর্তের, তাহলে কি লিখবো যে প্রতিটি গর্তের দৈর্ঘ্য, ঠিক আছে? প্রতিটি গর্তের দৈর্ঘ্য সমান সমান কত? প্রতিটি গর্তের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 14 মিটার, ঠিক আছে? 14 মিটার প্রতিটা গর্ত, অর্থাৎ যে কটা গর্ত মানে 30খানা গর্ত আমি খুঁড়েছি এবং এই গর্তগুলো খুঁড়ে যে মাটিটা পাচ্ছি সেই মাটিটা দিয়ে আমি রাস্তাটাকে উঁচু করছি, ঠিক আছে? ভালো করে বুঝি, এরকম 30টা গর্ত আমি আয়তঘনাকার আকৃতি বিশিষ্ট এরকম 30টা গর্ত আমি খুঁড়েছি এবং সেই গর্ত খুঁড়ে যে মাটিটা পেয়েছি সেই মাটিটা দিয়ে আমি রাস্তাটাকে উঁচু করেছি। আমাকে প্রশ্ন করেছে তাহলে আমি কতটা গভীরভাবে গর্তটাকে খুঁড়েছি, ঠিক আছে? প্রতিটা গর্তের দৈর্ঘ্য 14 মিটার, ঠিক আছে? 14 মিটার, এইটুখানি ক্লিয়ার? প্রস্থ 8 মিটার, ঠিক আছে? প্রস্থ হয়ে যাচ্ছে 8 মিটার, ওকে? প্রস্থ সমান সমান 8 মিটার। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি গভীরতা বা উচ্চতা, আমি ধরে নিচ্ছি গভীরতা সমান সমান আমরা ধরছি হচ্ছে x মিটার। এটা পাশে লিখে দাও, ধরি, ঠিক আছে? ধরি গভীরতা হচ্ছে, অর্থাৎ এত x গভীর মিটার মানে x মিটার পর্যন্ত আমি গর্তগুলো খুঁড়েছি। সুতরাং আয়তনটা কত হবে? 14 × 8 × x, তাই তো? 14 মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত ঘন মিটার বা গভীরতা, ঠিক আছে? এত ঘন মিটার, ওকে? তাহলে গুণ করলে কত হচ্ছে? 4 × 8 = 32, 2 হাতে 3, 8 × 8 আর 3 = 11, মানে 112x ঘন মিটার। অর্থাৎ প্রতিটা গর্তের আয়তন কত হচ্ছে? 112x ঘন মিটার হচ্ছে প্রতিটা গর্তের আয়তন, ওকে? 112x হচ্ছে প্রতিটা গর্তের আয়তন। সুতরাং 30টা গর্তের আয়তন কত হবে? তাহলে 30টি গর্তের আয়তন কত হবে? তাহলে একটার আয়তন যদি 112x ঘনমিটার হয় তাহলে 30টার কত হবে? 30 × 112x এত ঘনমিটার। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে একটা গর্তের আয়তন তো আমরা বার করলাম 112x ঘনমিটার, 30টা কত হবে? 30খানা গর্ত খোঁড়া হয়েছে, তাহলে 30টার গর্ত খোঁড়ার আয়তন কত হবে? তাহলে 3 × 2 = 6, 3 × 12 = 36, মানে 360 আর 0, তাহলে 3600x এত ঘন মিটার। আশাটা কি তোমরা বুঝতে পারলে এখানে? অর্থাৎ 30টা গর্তের আয়তন হবে 3600x ঘন মিটার, তাই তো? 3 × 12 = 36, ঠিক করলাম তো? দেখো 3 × 12 আমি ভুল করেছি এখানে, 3 × 12 = 36 আর 3 × 3 ভুল করেছি এখানে, 3 × 12 = 36 আর 3 × 3 আর একটা শূন্য হবে, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 3360, মানে 3360 ঘন মিটার হয়ে যাচ্ছে 30টা গর্তের আয়তন। কিন্তু এখানে দিয়েছে দেখো যে রাস্তাটি তৈরি করতে মোট এত ঘনমিটার মাটি লেগেছে, ঠিক আছে? অর্থাৎ 30খানা গর্তের যে টোটাল আয়তনটা হবে সেই আয়তনের সমান পরিমাণ মাটি লেগেছে হচ্ছে রাস্তাটা তৈরি করতে। তাহলে আমি বলতে পারি প্রশ্ন অনুসারে এখানে x হয়ে যাবে, ওকে? মানে আমি আবার বলছি দেখো যে এই যে 30খানার যে রাস্তা আমি খুঁড়েছি সেই রাস্তা খুঁড়ে যে মাটিটা আমি পেয়েছি সেই মাটিটা দিয়েই তো আমি রাস্তাটা উঁচু করছি, তাহলে রাস্তাটা
উঁচু করতে যে পরিমাণ মাটিটা লেগেছে সেই সমান পরিমাণ মাটি হচ্ছে, মাটির আয়তনটাই হচ্ছে এই 30টা গর্তের আয়তনের সমান। তাই আমি লিখতে পারি প্রশ্নানুসারে আমি লিখতে পারি দ্যাট ইজ 3,3,6,0 x ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, দ্যাট ইজ 2520। ওকে, 2520। ওকে, তাহলে x কত হয়ে যাবে, তাহলে x হয়ে যাচ্ছে এখানে আমরা x বার করবো 2520 বাই 3360, তাহলে 0 0 কাটলো, তাহলে উপরে 252 নিচে 336, তাই তো 252 বাই 336। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো এবার এটাকে 4 দিয়ে কাটাকুটি করো, 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 6 24, 4 6 24 আর 3 4 12 63, আর এখানে 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 8 32 আর 4 4 4 8 32 আর এখানে হচ্ছে 4 4 16, ঠিক আছে 84। আর কাটাকুটি আছে 7 দিয়ে আছে, 7 9 63, 7 12 84, তাহলে এটা হবে 7 9 63 আর আর এখানে হচ্ছে আর 7 12 84, তাই তো 7 9 63 আর 21 দিয়ে কাটাকুটি করো, 21 দিয়ে কাটাকুটি করলে কত হবে, 21 3 হচ্ছে 21 3 হচ্ছে 63 আর 21 4 হয়ে যাচ্ছে 84, তাই তো। তাহলে আমরা x কত পাচ্ছি, তাহলে x ইজ ইকুয়ালস টু আমরা পাচ্ছি হচ্ছে 3/4, ঠিক আছে 21 আমরা x এর মান পাচ্ছি আমরা 3/4, অর্থাৎ আমরা x কি ধরেছিলাম, আমরা x ধরেছিলাম হচ্ছে ওই গর্তগুলোর গভীরতা, অর্থাৎ কতটা গভীরভাবে আমি গর্তগুলো খুঁড়েছি। এবার 3/4টা কি বেরিয়েছে মিটারে, তাহলে এটাকে লিখে দাও, সুতরাং গভীরতা বা গর্তগুলোর গভীরতা লিখে দেবে, একইভাবে লিখে দেবে, তাহলে গভীরতা সমান সমান কত, 3/4 এত মিটার। তো এবার এটাকে তোমরা একটা কাজ করো, ডেসিমিটার বা সেন্টিমিটারে কনভার্ট করে নিতে পারো, অসুবিধা নেই। তো সেন্টিমিটার কনভার্ট করলে কত দিয়ে গুণ করবে, সেন্টিমিটারে কনভার্ট যদি করে দাও তাহলে এটা আর ভগ্নাংশ থাকবে না, দশমিক ভগ্নাংশ থাকবে না, তাহলে মিটার থেকে সেন্টিমিটারে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3/4 ইন্টু 100 এত সেন্টিমিটার, ঠিক আছে। কারণ আমি ডেসিমিটারও কনভার্ট করতে পারতাম, রাখতে পারতাম, তাহলে ডেসিমিটারে কনভার্ট করলে আমাকে আরও দশমিক পয়েন্টে চলে আসবে অ্যান্সারটা, তাই আমি যদি 100 দিয়ে গুণ করি মানে সেন্টিমিটারে কনভার্ট করি, তাহলে এখানে কিন্তু আর আমাদের দশমিকটা আসছে না। তাহলে 4 25 100 তোমরা প্রত্যেকেই জানো, 4 25 100 আর 3 25 75, তাহলে হবে প্রতিটা গর্তের কত গভীরভাবে আমি খুঁড়েছি, 75 সেন্টিমিটার করে। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 14 এর সলিউশন। তো আশা রাখি প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, আজকের ক্লাসটা তোমাদের কাছে খুবই ভালো হয়েছে, হেল্পফুল হয়েছে। তো একটাই রিকোয়েস্ট করছি, প্রত্যেকেই আমার চ্যানেলটাকে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে খুব বেশি পরিমাণে শেয়ার করে দাও। প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাদের খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে বোঝাবো, ধরে প্রত্যেকটা অঙ্ক করাবো, আর আশা রাখি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ।